কি হবে আমি যদি তোমাদের বলি যে আমরা কখনো রোমান রেন্সের 1316 দিনের টাইটেল র্যাঙ্ক দেখতেই পেতাম না? কি হবে আমি যদি তোমাদের বলি যে রাসেলমেনিয়া 40-তে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস কখনো তার মোমেন্ট পেতই না? কি হবে আমি যদি তোমাদের বলি যে 2025 সালে জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে আমরা জন সিনার যে হিল টার্ন দেখতে পেয়েছি সেটা হয়তো কখনো দেখতেই পেতাম না। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা এই কথাগুলো বিশ্বাস করবে? হয়তো করবে না, কিন্তু হয়তো এটাই বাস্তব হতো। কেন আমি এই কথা বলছি সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে, কারণ এই ভিডিওতে আমি কোনো আপডেট বা কোনো নিউজ নিয়ে আসিনি, এমনকি এই ভিডিওতে আমি কোনো প্রেডিকশনও করব না। এই ভিডিওতে আমি তোমাদের ডাব্লিউডাব্লিউর ভেতরকার কিছু কথা বলবো যেইগুলো বলেছে স্বয়ং আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম, নেভার সিন 17, মিস্টার হাসল লয়্যালটি রেসপেক্ট, দ্য সি নেশন লিডার জন সিনা নিজে স্বয়ং। তো রিসেন্টলি সে একটা পডকাস্টে এসেছিল নো কন্টেস্ট রেসলিংয়ের সাথে। তো সেইখানে সে অনেক কথা রিভিল করেছে। তো এবার সব কথা বলতে গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সব কথা তোমাদের বলছি না, কিন্তু তার মধ্যেই তিনটে ডাব্লিউডাব্লিউর ভেতরকার কথা যেটা হয়তো তোমাদেরকেও খুব আগ্রহী করে তুলবে, মানে এই বিষয়টা জানার জন্য, মানে খুব ইন্টারেস্টিং কিছু কথাবার্তা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. প্রথম যে বিষয়টা জন সিনা এই পডকাস্টে রিভিল করেছে সেইটা হলো এই যে আমরা জন সিনার হিল টার্ন দেখতে পেয়েছিলাম আগের বছরে, যখন এলিমিনেশন চেম্বারে সে আর রক মিলে আর কি কোডি রোডসের উপর টার্ন করে দিয়েছিল। তো তারপর জন সিনার হিল রান কেমন চলেছে সেটা তোমরা দেখেইছিলাম। অনেক ফ্যান্স সেটাকে পছন্দ করছিল, অনেক ফ্যান্সদের কথা ছিল যে কেন জন সিনা ফালতু ফালতু হিল টার্ন করতে গেল। তো আমরা দেখেছিলাম সামার স্ল্যাম আস্তে আস্তে জন সিনার আবার ফেস টার্ন হয়ে গেছিলো, আর সেটা হঠাৎ করেই এসেছিলো। এবার তখন থেকেই সবার মনে হচ্ছিল যে এটা কি অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর কোনো প্ল্যান ছিল, নাকি এটা ডাব্লিউডাব্লিউ আর কি অডিয়েন্সের চাপে পড়ে আর কি করেছে, মানে জন সিনাকে হঠাৎ করেই আবার হিল থেকে ফেস বানিয়ে দিল। তো কি চলছিল সেই সময় সেটাকে জন সিনা এখন রিভিল করে দিয়েছে। আর জন সিনা এটা বলে দিয়েছে যে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর এটাই প্ল্যান ছিল যে জন সিনাকে আবার হিল থেকে ফেস বানানো হবে। তার কারণ হচ্ছে জন সিনা সেই সময় যা যা কাজ করছিল সবই ফ্যান্সদের এগেনস্টে করছিল, কিন্তু তবুও ফ্যান্সরা জন সিনাকেই চিয়ার করছিল। যেমন তোমাদের যদি মনে থাকে যে আমরা যখন জন সিনার সাথে সিএম পাঙ্কের একটা ফিউড দেখেছিলাম, সেখানে জন সিনা সিএম পাঙ্কের এগেনস্টে একটা পাইপ বোম কাট করেছিল। এবার সেই সময়ও জন সিনাই চেয়ার পাচ্ছিল। আর তাছাড়াও জন সিনা যতই মানে অডিয়েন্সের এগেনস্টে বা ফ্যান্সদের এগেনস্টে কথা বলতো, তবুও ফ্যান্সরা জন সিনাকেই চেয়ার করতো সেই সময়, কারণ সবাই জানতো এটাই জন সিনার লাস্ট ইয়ার ডাব্লিউডাব্লিউতে, তাই জন সিনাকে তো চেয়ার করতেই হতো তাদের। তো এই জন্যই ডাব্লিউডাব্লিউর মনে হয়েছিল যে না, যখন ফ্যান্সরা জন সিনাকে চিয়ারই করছে আর তার সাপোর্টেই আছে, তখন জন সিনাকে ফালতু ফালতু আর হিল রেখে লাভ নেই। আর এই কারণেই ডাব্লিউডাব্লিউ এটা প্ল্যান করেছিল যে যে সামার স্ল্যামে জন সিনার কোডি রোডসের ম্যাচটা হবে, সেই ম্যাচে কোডি রোডস জন সিনাকে এত মার মারবে মানে মেরে মেরে ভূত বানিয়ে দেবে। আর সেই ভূত বানানোর পর প্রথম সে জন সিনার থেকে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ তো নিয়েই নেবে, কিন্তু তার সাথে জন সিনাকে এটাও মনে করিয়ে দেবে যে আসল জন সিনা কে ছিল আর কেন জন সিনা কখনোই একজন হিল সুপারস্টার হতে পারে না। আর এইভাবেই জন সিনার অ্যাকচুয়ালি ফেস টার্ন হতো সামার স্ল্যামে গিয়ে কোডি রোডসের হাতে। কিন্তু যেইভাবে ফ্যান্সরা জন সিনাকে সাপোর্ট করছিল, তাই ডাব্লিউডাব্লিউ মনে করলো যে এই ঘটনাটাকে সামার স্ল্যাম অবধি টেনে নিয়ে গিয়ে লাভ নেই। আর সেই কারণেই আমরা দেখেছিলাম সামার স্ল্যামের আগেই একটা কন্ট্রাক্ট সাইনিং যখন হয়েছিল কোডি রোডস আর জন সিনার মধ্যে, সেইখানেই কোডি রোডসের হাতে একটু মার খেয়ে জন সিনার মধ্যে আবার সেই সুবুদ্ধি ফিরে এসেছিল। আর জন সিনা সামার স্ল্যামের আগেই ফেস টার্ন করে নিয়েছিল, আর রিয়েল জন সিনা আবার ফেরত চলে এসেছিল। তো এইভাবেই মানে আর কি ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যানটাকে একটু তাড়াহুড়োতে করে নিয়েছে, মানে যেটা হয়তো সামার স্ল্যামে হওয়ার কথা ছিল সেটাকে সামার স্ল্যামের আগেই করে নিয়েছে। কিন্তু তোমরা যদি মনে করে থাকো যে না, জন সিনার ফেস টার্নের কোনো প্ল্যান ছিল না, এটা জাস্ট মানে ডাব্লিউডাব্লিউ অডিয়েন্সের চাপে পড়ে করেছে, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি ফেস টার্নের প্ল্যান ছিল, কিন্তু সেটা ছিল সামার স্ল্যামে, সেটাকে ডাব্লিউডাব্লিউ কিছুদিন আগেই ঘটিয়ে দিয়েছে, মানে সামার স্ল্যামের আগেই আমরা জন সিনার ফেস টার্ন দেখতে পেয়ে গেছিলাম। আর এটাই ছিল ডাব্লিউডাব্লিউর অরিজিনাল প্ল্যান, যেটাকে জন সিনা নিজের মুখে স্বীকার করেছে। তো বুঝতেই পারছো ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যানসে কীভাবে চেঞ্জ করতে থাকে। এবার নেক্সট একটা খবরে তো আসবো, কিন্তু তার আগে তোমরা এটা মেক শিওর করো যে তোমরা এই ভিডিওটাকে লাইক করেছো। তো মানে এতক্ষণ যদি দেখে থাকো তার মানে ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, ঠিক আছে? এবার চলে আসা যাক একটা মানে পরের আর কি একটা ইনসাইডার নিউজে, মানে যেটা জন সিনা নিজে দিয়েছে। সেটা হচ্ছে
আমরা আগের বছরের ক্রাউন জুয়েল যেটা অস্ট্রেলিয়া থেকে হয়েছিল সেখানে আমরা এজে স্টাইলস আর জন সিনার মধ্যে একটা আইকনিক ম্যাচ দেখেছিলাম। সেই ম্যাচটা হয়তোই বা আমরা ভুলতে পারবো, কারণ সেই ম্যাচটা অ্যাকচুয়ালি একটা 5 স্টার ক্লাসিক বললেও ভুল হবে, তার থেকেও বড় কিছু ছিল। সেই ম্যাচটা পুরোপুরি একটা ইমোশনাল রোলার কোস্টার রাইড ছিল, যেখানে আমরা প্রায় জন সিনাকে দেখেছিলাম। জন সিনা তার কেরিয়ারে যত বড় বড় অপোনেন্টদেরকে ফেস করেছিল তাদেরকে ট্রিবিউট দিচ্ছিল, সেম এজে স্টাইলসও করছিল। এজে স্টাইলস তাদের কেরিয়ারে মানে তার কেরিয়ারে তার যত বড় বড় অপোনেন্টকে ফেস করেছিল তার টিএনের সময় থেকে সবাইকে ট্রিবিউট দিচ্ছিল। আর সেই ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ ছিল। ম্যাচের মাঝখানে আমরা ব্রে হোয়াইটেরও ট্রিবিউট দেখেছিলাম, যেটা আমাদের সবাইকে ইমোশনাল করেছিল। তো এই ম্যাচটা তো আমাদের স্মৃতি থেকে কখনোই মুছবে না, কিন্তু আমি যদি তোমাদের বলি যে এই ম্যাচটা অ্যাকচুয়ালি হওয়ার কথাই ছিল না। জন সিনা আর এজে স্টাইলসের ম্যাচ ডাব্লিউডাব্লিউ কখনো প্ল্যান করেইনি। অ্যাকচুয়ালি ক্রাউন জুয়েলে জন সিনার যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা ছিল জন সিনা ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচ, কিন্তু লাস্ট মোমেন্টে সেটা চেঞ্জ হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফ্যান্সরা জন সিনা ভার্সেস এজে স্টাইলসের ম্যাচ দেখতে চেয়েছিল। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তোমাদের যখন এই জন সিনার লাস্ট কয়েকদিন আর কি চলছিল বা ফেয়ারওয়েল ট্যুর চলছিল তার মাঝখানে আমি তোমাদের একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে ট্রিপল এইচ বলেছে যে জন সিনার এই যে ফেয়ারওয়েল ট্যুরটা চলছে এটা তার হাতে নেই যতটা জন সিনার হাতে আছে। জন সিনা যেটা চাইছে সেটাই আর কি তারা করছে। এবার হয়তো ট্রিপল এইচের কথায় কিছুটা সত্যতা ছিল, তার কারণ হচ্ছে জন সিনা এখানে বলেছে যে যেহেতু জন সিনার কাছে বেশি সময় ছিল না, তাই ফ্যান্সরা মানে যেটা দেখতে চাইছিল সেটাই জন সিনা তাদেরকে দিচ্ছিল। যেমন ফ্যান্সরা জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচ দেখতে চেয়েছিল, জন সিনা সেটা দিয়েছে। ফ্যান্সরা জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে চেয়েছিল, সেটা জন সিনা তাদেরকে দিয়েছে। ফ্যান্সরা জন সিনা ভার্সেস R-Truth মধ্যে একটা গল্প দেখতে চেয়েছিল, সেটাও তাদেরকে আর কি দিয়েছে। এবার এইভাবে মানে ফ্যান্সরা তো অনেক ম্যাচই চাইছিল। তখন জন সিনা বললো আচ্ছা যদি আমরা জন সিনা ভার্সেস এজে স্টাইলসের ম্যাচ করি, তখন ফ্যান্সরা বলেছিল যে হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও আমরা দেখতে চাই। তো তখনই এখানে প্ল্যানস চেঞ্জ হয়, আর যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার ভার্সেস জন সিনার ম্যাচ হওয়ার কথা ছিল সেটা আনফর্চুনেটলি ড্রিউ ম্যাকেন্টায়ার পায় না। ড্রিউ ম্যাকেন্টায়ার জন সিনার সাথে কোনো ম্যাচ পায় না, কিন্তু এজে স্টাইলসের সাথে জন সিনার ম্যাচ ক্রাউন জুয়েলের জন্য অফিসিয়াল হয়ে যায়। কিন্তু তার আগে একটা ঘটনা ছিল যে কেন জন সিনা এই ম্যাচটার জন্য ইন্টারেস্টেড হয়েছিল। তার কারণ হচ্ছে জন সিনা এটা এজে স্টাইলসের থেকে জানতে পেরেছিল যে এই বছর রয়্যাল রাম্বলে এজে স্টাইলস তার ডাব্লিউডাব্লিউ কেরিয়ার শেষ করতে চলেছে। তো আমি যেমন তোমাদের এই আপডেটটাও দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই যে রয়্যাল রাম্বলে এজে স্টাইলস রিটায়ার হলো এটা কিন্তু কোনো মানে শেষ মুহূর্তের আর কি প্ল্যান চেঞ্জ না, এটা অনেক দিন থেকেই আর কি ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেই রেখেছিল। আর এই বছরের রয়্যাল রাম্বলেই এজে স্টাইলসের রিটায়ার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এবার নেক্সট উইকের রতে মানে এজে স্টাইলসের একটা ট্রিবিউট শো হতে চলেছে, সেখানে সে এজে স্টাইলস কী করবে সে তার মত পাল্টেছে কিনা সেটা পরের খবর, কিন্তু আপাতত এই বছরে মানে রয়্যাল রাম্বলে এজে স্টাইলস রিটায়ার হতো এটাই আগে থেকে ঠিক করা ছিল। তো জন সিনাও এটা জানতে পারে, তখন জন সিনা বলে যে ঠিক আছে, তো হয়তো আমার যে লাস্ট অপোনেন্ট হবে মানে গুন্থার, সেই এজে স্টাইলসেরও লাস্ট অপোনেন্ট হবে, যেটা হয়েওছে এই বছর। তো তার জন্য জন সিনা বলে যে সেই সময় তো আমি এজে স্টাইলসকে কোনো মোমেন্ট দিতে পারবো না, তাহলে চলো এই বছরের ক্রাউন জুয়েলেই একটা মোমেন্ট দিয়ে দেওয়া যাক। আর সেই কারণেই আমরা জন সিনার এজে স্টাইলসের এই ম্যাচটা দেখতে পেয়েছি। এমনকি এই ম্যাচে জন সিনা চেয়েছিল যে এই ম্যাচটা একটি ইউনিক ধরনের ম্যাচ হবে। এই ম্যাচে জন সিনা এতদিন যত বড় বড় অপোনেন্টদেরকে ফেস করেছে জন সিনা তাদেরকে ট্রিবিউট দিতে চায়, এই কারণে জন সিনা তাদের ফিনিশার ইউজ করবে। এমনকি এজে স্টাইলসের সে হেল্পও নিয়েছিল যাতে এজে স্টাইলস তাকে কিছু মুভ শেখাতে পারে, কারণ জন সিনা যেহেতু এত ফিনিশার কখনো ইউজ করেনি তার কেরিয়ারে, তাই কিছু মুভ সেই সময় জন সিনা এজে স্টাইলসের কাছ থেকেও শিখেছিল। এমনকি এজে স্টাইলস তখন জন সিনাকে একটা আইডিয়া দিয়েছিল যে ঠিক আছে তুমি তো তোমার বড় বড় অপোনেন্টদেরকে ট্রিবিউট দেবে, তাহলে আমিও যদি আমার টিএনএতে যারা আমার সাথে মানে আমার কেরিয়ারে বড় বড় অপোনেন্ট থেকেছে আমার তাদেরকে আমি ট্রিবিউট দিই। জন সিনা বলে পারফেক্ট, তাহলে এইভাবেই আমরা ম্যাচটাকে প্রডিউস করব। তো এইভাবে জন সিনার এজে স্টাইলস মিলে তাদের বুদ্ধিতে তাদের এই আইকনিক ম্যাচটাকে প্রডিউস করেছিল। আর সেই কারণেই আমরা ফাইনালি জন সিনার এজে স্টাইলসের মধ্যে একটা ক্লাসিকের থেকেও বড় একটা ম্যাচ দেখতে পেয়েছি ক্রাউন জুয়েলে আগের বছর, যেটা আমাদের স্মৃতিতে সবসময় থেকে যাবে। তো এইটাই ছিল জন সিনার এজে স্টাইলসের ম্যাচের পেছনে পুরো গল্প। তো এই খবরগুলো জেনে না খুব ভালো লাগে যে কত কিছু হয় একটা ম্যাচের পেছনে, আর এইগুলো যখন ভেতর থেকে জানা যায় না, বিশেষ করে যখন জন সিনা নিজেই খবরগুলোকে প্রকাশ্যে আনছে, তখন তো এগুলোকে মানতেই হবে, কারণ এর পেছনে তো আর কোনো মিথ্যে থাকতেই পারে না। তো জেনে ভালো লাগে, আর এইটাই রেসলিংকে খুব সুন্দর বানায়। তো যেমন বললাম, কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, কিন্তু কারণ এখনও একটা খবর বাকি আছে, মানে খবর মানে কি, একটা ইনসাইডার নিউজ, আর যেটা শুনে তোমরা হয়তো শকও হয়ে যেতে পারো। তো সেই কারণেই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে ভিডিওটাকে শেয়ার করো, তোমাদের যা ইচ্ছা তোমরা সেটা করতে থাকো। আর তারই সাথে চলে আসা যাক আজকে 3 নম্বর ভেতরকার খবরের বা 3 নম্বর ভেতরকার এমন একটা কথার যেটা শুনে তোমরা অবাক হয়ে যেতে পারো। তো
তো যেমন আমি ভিডিওর শুরুতে বলছিলাম, আমরা এই যে রোমান রিংসের 1316 দিনের একটা রেং দেখতে পেয়েছিলাম আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের সাথে, সেটা হয়তো কখনো দেখতে পেতামই না। কারণ আশা করি তোমাদের মনে আছে 2021 সালের সামার স্ল্যামে রোমান রিংস যখন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ছিল রোমান রিংসের কাছে শুধুমাত্র, কারণ তখনও তো রোমান রিংস আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়নি, তখন শুধুমাত্র ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ছিল রোমান রিংসের কাছে। আর সেই সময়ে তোমাদের যদি মনে থাকে আমরা জন সিনার রিটার্ন দেখতে পেয়েছিলাম, যখন মানি ইন দ্য ব্যাংকে রোমান রিংস আর এজের মধ্যে ম্যাচ ছিল, যেই ম্যাচে সেথ রলিন্স ইন্টারফেয়ার করেছিল, আর তারপর সেই ম্যাচে এজকে হারানোর পর যখন রোমান রিংস সেলিব্রেট করছিল তখন জন সিনার রিটার্ন হয়েছিল। আর তারপর সেটারই ফলো আপে আমরা সামার স্ল্যামে জন সিনার রোমান রিংসের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবার জন সিনা এটা রিভিল করেছে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এই যে ম্যাচটা হচ্ছে এই ম্যাচে জন সিনা রোমান রিংসকে হারিয়ে দেবে, আর জন সিনা 2021 সালেই হয়ে যেতে চলেছিল 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর এইটাই ভিন্স ম্যাকম্যানের প্ল্যান ছিল, আর সেই জন্য ম্যাচটাকে তারা এইভাবেই প্ল্যান করেছিল যে এই ম্যাচে তারা দুইজন পুরো অল আউট যাবে, মানে তারা দুজনের 100% দিয়ে দেবে। এই ম্যাচে মাল্টিপল টাইম ফিনিশার লাগবে, মানে দুজনের ফিনিশার অনেকবার ইউজ করবে, এইভাবে একদম রোমান রিংসকে জন সিনার লিমিট অবধি নিয়ে যাবে, আর আলটিমেটলি জন সিনা রোমান রিংসকে এই ম্যাচে হারিয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবে। তো এবার তোমরা ভাবো এই ঘটনাটা যদি অ্যাকচুয়ালি ঘটে যেত তাহলে কত কিছু চেঞ্জ হয়ে যেত। তার কারণ হচ্ছে রোমান রিংসের এত বড় চ্যাম্পিয়নশিপ রিং যেমন বললাম সেটা হতো না, তাছাড়া রোমান রিংস কখনো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতোই না, কারণ রোমান রিংসের কাছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ না থাকলে আবার ব্রক লেসনারকে পরে কীভাবেই বা হারাতো, আর চ্যাম্পিয়নশিপটাকে মার্চ কীভাবেই বা করতো। হয়তো আমরা যে নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ডিজাইনটা এখন দেখতে পাচ্ছি সেটা কখনো আসতোই না। হয়তো এই যে আমরা ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এখন বর্তমানে দেখতে পাচ্ছি সেটা কখনো আসতোই না, এখনও আমরা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন আর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নই দেখতাম ডাব্লিউডাব্লিউতে। আর যদি সেটা হতো তাহলে হয়তো আমাদের কোডি রোডস পরপর দুবার রয়্যাল রাম্বলও জিততো না, এমনকি কোডি রোডস আর রোমান রিংসের ম্যাচ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য কখনো হতোই না। সেটা যদি হতো তাহলে কোডি রোডস কখনো রেসেলমেনিয়া 40-তে তার সেই মোমেন্টটা পেতোই না, যেটা সে ফিনিশ দ্য স্টোরি বলে যে মোমেন্টটা হয়েছে সেই মোমেন্টটা কখনো আসতোই না। এমনকি যদি সেটা হতো তাহলে আমরা রোমান রিংস আর ব্রক লেসনারের নেক্সট ইয়ারের সামার স্ল্যামে, মানে সামার স্ল্যাম 2022-এ যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচটা দেখেছিলাম, যেটাও একটা অসাধারণ ম্যাচ ছিল, সেটা কখনো দেখতে পেতাম না। এমনকি যদি জন সিনা সেই সময় 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত তাহলে আমরা আগের বছর জন সিনার যে মোমেন্টটা রেসেলমেনিয়ায় দেখেছিলাম যখন সে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল তার ফেয়ারওয়েল ট্যুরে, সেই মোমেন্টটা কখনো আসতোই না। যদি সেটা হতো তাহলে হয়তো জন সিনার কখনো হিল টার্নই হতো না। মানে দেখো একটা ডিসিশনের উপর কত কিছু নির্ভর করে থাকে, কিন্তু সেটা হয়নি, সেটা আনফর্চুনেটলি হয়নি। তার কারণ হচ্ছে সেই দিন মানে 2021-এর সামার স্ল্যামের বিকেল 5টা পর্যন্ত এটা কনফার্ম ছিল না যে সেই দিন ব্রক লেসনারের রিটার্ন হতে চলেছে, কিন্তু তারপর বিকেল 5টার সময় খবর আসে যে হ্যাঁ ব্রক লেসনারের রিটার্ন আজকের রাতে হতে চলেছে, আর ব্রক লেসনার এই ম্যাচের শেষে রিটার্ন করতে চলেছে। এই খবরটা যখন জানা যায় তখন এই প্ল্যানটাকে পুরো ক্যান্সেল করে দেওয়া হয়, আর তখন ঠিক হয় যে ঠিক আছে তাহলে রোমান রিংসকে এই মুহূর্তে হারানোর কোনো দরকারই নেই, এই মুহূর্তে রোমান রিংসই তার চ্যাম্পিয়নশিপ রিটের্ন করবে আর জন সিনা এই ম্যাচে হারতে চলেছে। এবার যখন জন সিনা জানতে পারলো যে তাকে এই ম্যাচে হারতে হবে তখন জন সিনা ভাবলো যখন হারতেই হবে তখন ম্যাচটাকে এতটা ব্রুটাল বা এতটা লাস্ট মানে লিমিট অবধি নিয়ে যাওয়ার কী আছে। তখন জন সিনা পল হেমনের রোমান রিংসের কাছে গেল, তাদেরকে কথাটা বললো যে তারা জানে তো যে আজকে ব্রক লেসনার রিটার্ন করতে চলেছে, তো পল হেমনও খবরটা জানতো। পল হেমন বলেছে হ্যাঁ। তখন জন সিনাই সাজেস্ট করেছিল রোমান রিংসকে যে তাহলে এত মাল্টিপল ফিনিশারের কোনো প্রয়োজনই নেই, রোমান রিংস জন সিনাকে শুধুমাত্র একটা স্পিয়ার মারবে আর সেই একটা স্পিয়ার মেরেই জন সিনাকে রোমান রিংস হারিয়ে দেবে, আর এইভাবেই রোমান রিংস তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করবে। এর ফলে রোমান রিংসের যে স্ট্যাটাস সেটা আরও বেড়ে যাবে। আর এইখানেই আমরা জন সিনার স্যাক্রিফাইসের কিছু উদাহরণ পাই, মানে বলি না জন সিনা সত্যি ভালো মানুষ। মানে এইভাবে জন সিনা ডাব্লিউডাব্লিউই প্রোডাক্টকে সেই সময় বুঝে জন সিনা নিজেকে স্যাক্রিফাইস করেছিল আর বলেছিল যে শুধুমাত্র একটা স্পিয়ার খেয়েই জন সিনা এই ম্যাচে হেরে যাবে। আর তারপর আমরা সেটাই দেখলাম যে এই ম্যাচে রোমান রিংস জন সিনাকে মাত্র একটা স্পিয়ার মেরেই হারিয়ে দিয়েছিল। আমাদের মনে হয়েছিল এত সহজে জন সিনা হেরে গেল। আর তারপর আমরা সেই আইকনিক মোমেন্টটা দেখেছিলাম যখন ব্রক লেসনার দীর্ঘ অনেক বছর পর তার সেই চুল দাড়ি নিয়ে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছিল, রোমান রিংস তাকে রিং থেকে দেখছিল, আর তারপর আমরা রোমান রিংস আর ব্রক লেসনারের মধ্যে একটা ফেস অফ দেখতে পেয়েছিলাম।
যেটারই মানে ফলস্বরূপ আমরা বলতে পারি নেক্সট ইয়ার আবার সামার স্ল্যামে তাদের দুজনের মধ্যে একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ হয়েছিল, যেটারই ফলস্বরূপ আমরা বলতে পারি ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছিল, যেটারই ফলস্বরূপ আমরা বলতে পারি রাসেলমেনিয়া 38-এ গিয়ে আমরা দ্য গ্রেটেস্ট রাসেলমেনিয়া মেইন ইভেন্ট অফ অল টাইম মানে জন সিনা বলছি, ব্রক লেসনার আর রোমান রিংসের মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ ইউনিফিকেশন ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেটারই ফলস্বরূপ সেইখানে রোমান রিংস ব্রক লেসনারকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো এই সব কিছুই একটা ডিসিশনের উপর নির্ভর করছিল, আর সেই জন্য মানে তোমরা যদি একটু ভেবে দেখো যে সেই সময় যদি ব্রক লেসনারের রিটার্ন সেই রাতে না হতো তাহলে এতদিনে হয়তো গল্প আলাদাই হতো। কিন্তু হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে, এখানে জন সিনা এটাও রিভিল করেছে যে হয়তো রোমান রিংস চ্যাম্পিয়নশিপ হেরে গেলেও সেটা বেশিক্ষণের জন্য হতো না। কারণ কি ছিল? কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউর প্ল্যান এরকম ছিল যে হ্যাঁ, জন সিনা রোমান রিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন তো হবে, 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কিন্তু সেই ডিসিশনটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথেই। তার কারণ হচ্ছে এই ম্যাচটা শেষ হওয়ার পরই কারো একটা রিটার্ন বা কিছু হওয়ার কথা ছিল যে এসে এই ম্যাচটাকে আবার সাথে সাথেই রিস্টার্ট করতো। আর যখন ম্যাচটা রিস্টার্ট হতো তখন রোমান রিংস তার কূটনীতিকে কাজে লাগিয়ে, যেহেতু সেই সময় রোমান রিংস হিল ক্যারেক্টারে ছিল, তাই রোমান রিংস তার কূটনীতিকে কাজে লাগিয়ে এই ম্যাচে আবার জন সিনাকে হারিয়ে দিত, আর জন সিনার কাছ থেকে আবার তার চ্যাম্পিয়নশিপ মানে ফিরিয়ে নিত। তো এইখানে রোমান রিংসের যে ক্ষতিটা হতো সেটা হচ্ছে রোমান রিংসের এই এত বড় টাইটেল রান চলতো না, মাঝখানে একটা ব্রেক এসে যেত, কিন্তু এইভাবেই ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটার এন্ডিংকে প্ল্যান করেছিল। কিন্তু যখন ব্রক লেসনারের রিটার্ন এই ম্যাচে আর কি কনফার্ম হয়ে যায় তখন এই সব প্ল্যানকে ক্যান্সেল করে দেওয়া হয়, আর রোমান রিংস ক্লিন এই ম্যাচে জিতে যায়, জিতে মানে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। তো দেখো কত কত কিছু নির্ভর করে একটা ম্যাচের রেজাল্টের উপর। তো এইটাই মানে এই ধরনের খবরগুলোই যখন ভেতর থেকে জানা যায় না তখন বেশ ভালো লাগে যে হ্যাঁ, ডাব্লিউডাব্লিউতে কত কিছু চলে যেটা হয়তো আমরা টিভির পর্দায় দেখতে পাই না। তো জন সিনা এরকম কিছু বড় বড় জিনিস তার এই পডকাস্টটা থেকে বা তার এই ইন্টারভিউটা থেকে রিভিল করেছে। আরও কিছু কথা সে বলেছিল, যেমন সে তার লাস্ট ম্যাচ যেটা গান্থারের সাথে হয়েছিল সেখানে যেমন সে কিছু ইস্টার এগস দিয়েছিল তার পুরোনো কেরিয়ার থেকে, এরকম আরও অনেক ব্যাপার স্যাপার জন সিনা বলেছে। কিন্তু যেমন বললাম সব নিয়ে এখন এই ভিডিওতে আলোচনা করা যাবে না, তাই যে তিনটা বড় ব্যাপার আমার মনে হলো এই পডকাস্টটা থেকে বেরিয়ে এসেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো। ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, ভিডিওটাকে হাইপ করো, পারলে শেয়ার করো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।